সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাড়ের একটি বিশেষ রোগ অস্টিওপোরোসিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী 1971 সালে জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে স্বাগত, এনটিভির দর্শকদের স্বাগত এই অনুষ্ঠানে। অস্টিওপোরোসিস একটি জটিল একটি নাম এবং হাড়ের রোগ, সেটি আমরা ডাক্তাররা হয়তো জানি। আমাদের দর্শকদের জন্য একটু যদি বুঝিয়ে বলতেন যে অস্টিওপোরোসিসটা কি। হ্যাঁ, অস্টিওপোরোসিস এটা ইংলিশ টার্ম, সবাই বুঝবে না। তবে এই রোগে আমাদের মেজরিটি পপুলেশনের একটা বিশাল অংশ এই রোগে ভুগতেছে। অস্টিও শব্দের কথা হলো বোন। অস্টিও শব্দটা এসেছে অস্টিওতে, শব্দের অর্থ হলো বোন। আর পোরোসিস হলো ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া। আমরা যারা মনে করি যে ঝাঁঝর আছে, যেরকম এর ভিতরে অনেকগুলো পোরাস, জালি এরকম হয়ে যায়। তো যখন নর্মাল বোন যেটা থাকে সেটা যখন ছিদ্র ছিদ্র হয়ে যায়, সেটাকে বাংলাতে যদি আমি বুঝিয়ে বলি তাহলে সেটাকে আমরা একটি হাড় সেটি ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, জালিকার মতো। আরো যদি স্বাভাবিক বা আরো সাবলীল ভাষায় আমরা যদি বলতে চাই, সেটা হলো যেমন কাঠের ভিতরে গুণ পোকা যখন ঢুকে, নর্মাল একটা কাঠ অনেক শক্ত থাকে, গুণ পোকা যখন ভিতরে খেয়ে ফেলে দেখা যায় অল্প আঘাতে বা অল্প প্রেসারে সেটা ভেঙে যায়। ঠিক এরকম আমাদের বোনসগুলো হয়। তো এই অস্টিওপোরোসিস, আমি টপিকসে যাওয়ার আগে বোনের ফরমেশন এবং গঠনতন্ত্র সম্পর্কে একটু বলে নিলে দর্শকদের জন্য একটু সুবিধা হয়। এটার সাথে গঠনটার একটি বড় সম্পর্ক যুক্ত আছে। তো আমাদের যখন আমাদের জন্ম হয় বা আমাদের ডেভেলপমেন্টালি যেটা হয়, আমাদের প্রথমে যে বোনসগুলো থাকে এগুলো আসলে বোনস থাকে না, তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিতে যখন ক্যালসিয়াম এবং ফসফেট ডিপোজিশন হয়, ভিটামিন ডি এর একটা রোল আছে, এগুলো আস্তে আস্তে দেখা যায় বোন ফরমেশন হতে থাকে এবং এটা দেখা যায় 24-25 বছর বয়স পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। আর এই বোন ফরমেশনের জন্য এবং বোন ডিস্ট্রাকশনের জন্য কিছু মেকানিজম আছে। এর ভিতরে হলো কিছু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করে, এর ভিতরে হরমোন কিছু আছে, খাবার দাবারের অভ্যাস আছে, খাবার আছে, এগুলা বোন ফরমেশনের সাথে রিলেটেড। তা এখানে দুটো সেল মূলত দায়ী, একটা হলো অস্টিওব্লাস্ট আর একটা হলো অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্টটা হলো বোন ফরমেশন করে আর অস্টিওক্লাস্টের কাজ হলো বোন ক্ষয় করে। ক্ষয়টাও প্রয়োজন আছে এই জন্য, যেমন আমরা যখন হাড্ডি ভেঙে যায়, জোড়া লাগে, সেখানে দেখা যায় জোড়া যখন লাগে এটা একটু মোটা হয়ে থাকে অন্য বোনের, তখন অস্টিওক্লাস্ট ওই কাজটা করে সেটাকে রিমডেলিং করে দেয়, খেয়ে ফেলে অতিরিক্ত বোনগুলোকে, যতটুকু দরকার ওইটুকু রাখে। তো এটাও একটা দরকারি জিনিস। তো এটার ভিতরে একটা যখনই ইমব্যালেন্স হয় তখনই অস্টিওপোরোসিসটা কি হয়, আপ টু 35 বা 40 এজ পর্যন্ত অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিসটা অনেক গুণ বেশি থাকে, কয়েক হাজার গুণ বেশি থাকে দেন দ্য অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিস। তো যার জন্য দেখা যায় এই বোন ফরমেশনটা তখন হতেই থাকে। এবং এই বোন ফরমেশন যার যত বেশি থাকবে, স্টকটা যার যত বেশি থাকবে, এবং 40-এর পরে বোন ফরমেশন কমে যায়, তখন অস্টিওক্লাস্ট আপার হ্যান্ড নিয়ে নেয়, মানে ডিস্ট্রাকশনটা তখন হতে থাকে। যার পুঁজি বেশি আছে আগে 40-এর আগে যা বেশি সঞ্চয় করছে, তারটা আস্তে আস্তে ক্ষয়, তার মানে বোন গঠন হওয়ার যে সময়টা, ওই সময় যদি যে যতটুকু বেশি বোন মাসটা অর্জন করে নিতে পারে, সেটাই তার জন্য বেশি ভালো। তো এই অস্টিওপোরোসিসটা আসলে আমরা দুই ধরনের বলে থাকি, একটা হলো আপনার অ্যাকোয়ার্ড, আরেকটা হলো যেটা নরমালি সবার ভিতরে হয়ে থাকে প্রাইমারি অস্টিওপোরোসিস, আরেকটা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস। সেকেন্ডারি অস্টিওপোরোসিস হলো কোনো ডিজিজ রিলেটেড বা অভ্যাস রিলেটেড যেগুলো হয়ে থাকে সেগুলা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস। যেমন আমরা প্লাস্টার করে রাখি, লিম্বটাকে ইমোবিলাইজ করে রাখি, তখন ইমোবিলাইজেশনের জন্য একটা অস্টিওপোরোসিস, লোকাল অস্টিওপোরোসিস। আর যেটা বলছি প্রাইমারি অস্টিওপোরোসিসটা, ওটা সাধারণত বয়স রিলেটেড এবং আরও কিছু জিনিস আছে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা সাধারণত মহিলাদের, যেটা হরমোন রিলেটেড। আমরা সবাই জানি যে একটা বয়সের পরে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, তখন শরীরে একটা হরমোন তৈরি বন্ধ হয়ে যায়, যে হরমোনটা
আপনার বোন ফরমেশন এবং বোনের কোয়ালিটি ধরে রাখার জন্য খুবই জরুরি। তো দেখা যায় যে হরমোনটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে 44 বা 45-এর পরে যখনই মাসিক বন্ধ হয়ে যায়, প্রথম 10 বছরে প্রায় তার 30 থেকে 40% বোন মাস লস হয়ে যায়। যদি এটা আগের থেকে যদি প্রিভেনশন না করা হয় বা বোন ফরমেশনের জন্য কোনো মেডিসিন যদি দেওয়া না হয়, তাহলে দেখা যায় তারা খুব ভালনারেবল হয়ে যায়। আর যেটা বলছিলাম টাইপ 2 সেটা বয়স রিলেটেড যেটা হয়ে থাকে সাধারণত 70-75 বছর বয়সে, সেটা পুরুষ মহিলা সবার জন্যই হতে পারে। একটু জানতে চাইবো অস্টিওপোরোসিসের আসলে সেরকম কোনো লক্ষণ তো নেই, দেখা যায় যে অস্টিওপোরোসিস ছিল এরকম একজনের হঠাৎ করেই ভেঙে গেছে পা বা একটা হাড় ভেঙে গেছে, সেটা নিয়ে হয়তো আপনাদের কাছে যাচ্ছে, তখন দেখা গেল যে তার অস্টিওপোরোসিস ছিল। অস্টিওপোরোসিসের লক্ষণ আমি বলে থাকি, এ ব্যাপারে আমাদের সাজেশন হলো যে যাদেরই মাসিক বন্ধ হয়ে যায় ওই পিরিয়ডে ডাক্তারের সাথে কনসাল্ট করে কিছু ওষুধ খেয়ে নেওয়া, তাহলে হবে কি আপনার যে ভয়টা আছে যে আমরা প্রথম 10 বছরে 30 থেকে 40% যেটা লস হয়ে যায়, সেই লসটা আপনার হবে না, তাহলে আপনার অস্টিওপোরোসিস যে এফেক্টেড হওয়ার কথা সেরকম আপনি এফেক্টেড হবেন না। আর আরেকটা হলো যেটা আপনি বলছেন যে লক্ষণ, আসলে লক্ষণ কিছু তো অবশ্যই আছে, তবে মেজরিটি হলো দেখা যায় যে এই অস্টিওপোরোসিসের কারণে সমস্যা হওয়ার পরে আমাদের কাছে পরে আসে। যেমন আপনার মহিলাদের আফটার 70 যে ফ্র্যাকচারগুলো হয় তার ভিতরে দেখা যায় যে অস্টিওপোরোসিস হলো এর ভিতরে একটা মেজর কারণ। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় 70 to 80% কজে হলো অস্টিওপোরোসিস, যে সামান্য আঘাতে, যেমন রিকশায় যাচ্ছে একটা ঝাঁকুনি লাগলো আইল্যান্ডে, দেখলো মেরুদণ্ডের একটা হাড্ডি ভেঙে চুপসে গেল, ওইটা আসলে আগে থেকেই নরম হয়ে আগে থেকেই নরম হয়ে আছে। তারপরে দেখা যায় ফ্লোরে বা বাথরুমে টয়লেট করতে গেল, হঠাৎ করে একটু পা ছিপলে পড়ে গেল, দেখলো কোমরের হাড়টা ভেঙে গেল, নেক ফিমার ফ্রিকচার নেক ফিমার হয়ে থাকে। যার জন্য দেখা যায় যে এই জিনিসগুলো মানে হওয়ার পরেই সাধারণত আসে। তবে অস্টিওপোরোসিসের জন্য আমরা এর আগের থেকেও কিছু সিমটম বলতে পারি, সেটা হলো সারা শরীরে মনে হবে যেন একটু ব্যথা, সমস্ত হাড়গুলোতে একটু একটু ব্যথা হবে। তারপরে একটা বয়সে ওল্ড এজে যায় যখন, তখন বুঝতে হবে যে তার হাড়গুলো চুপসে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে, যার জন্য সে এই ব্যথাগুলো অনুভব হচ্ছে, এগুলো হয়। আর এই কথাগুলোর সাথে আমি মনে হয় আরো কিছু কথা একটু বলে রাখা দরকার, যেসব অভ্যাসের সাথে অস্টিওপোরোসিসটা রিলেটেড, যেগুলো আমরা অ্যাভয়েড করলে অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে পারি। কিছু অভ্যাসের ভিতরে যেমন ধূমপান একটা, তারপরে হলো অ্যালকোহল যারা আমরা ইনটেক করে থাকি, তারপরে আরেকটা হলো এক্সারসাইজ। সবার উপরে বলবো যে এক্সারসাইজ আমরা আসলে আজকাল নাই, মানুষ গাড়িতে উঠে বাসায় যায়, চেম্বারে যায়, অফিসে যায়। এটি যে একটি ভালো সুস্থ জীবনের জন্য কতখানি জরুরি সেটি আসলে আমাদের আসলে জানা নেই, বা আমরা জানলো সময় মানি না, যান্ত্রিকতার কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, এগুলা হয়ে ওঠে না। তারপরে যাদের ধূমপান, অ্যালকোহল, এগুলো তো বললাম। আরো একটা যেটা হলো, আমরা সব সময় আমাদের দেশের মানুষ একটা ওষুধ খেয়ে থাকি, সেটা হলো যে গ্যাস্ট্রিক বলে আমরা সব সময় দোকানে যাই বা একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল দেন ট্যাবলেট। এই জিনিসটাও কিন্তু দীর্ঘদিন যদি খাই, অমিপ্রাজল যেটা আমরা বলে থাকি, সেই ওষুধটাও কিন্তু আমাদের অস্টিওপোরোসিসের একটা কারণ। এটা আমরা অনেকেই জানি না, কন্টিনিউয়াস বছরের পর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছে। গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তেল জাতীয় কিছু খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, চিন্তা করে সে সারা বছরই হয়তো লোসেকটিল বা ওমিপ্রাজল খেয়ে নিচ্ছে, সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তো এই যে কিছু সমস্যার কথা শুনলাম, আসলে দেখা যাচ্ছে যে এই সমস্যার চেয়ে প্রিভেনশনটা অনেক বেশি জরুরি, মানে চিকিৎসার চেয়ে। এবং প্রিভেনশনটা সারা বলতে গেলে একেবারে জীবনের প্রথম থেকেই কিন্তু সেটি করতে হয়। যখন আপনি বলছিলেন যে বোন ফর্মিং স্টেজটা, এটি যার যত বেশি থাকবে তার ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার টেন্ডেন্সি বা ঝুঁকি তত কমে যাবে। আপনার একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে প্রায় প্রতি বছর সারা ওয়ার্ল্ডে প্রায় অ্যাবাউট 16 লাখ লোক অস্টিওপোরোসিস ফ্র্যাকচারে ভোগে। অস্টিওপোরোসিস ফ্র্যাকচার কিন্তু বিশাল প্রবলেম। এটা হয়তো দেখা যাচ্ছে যে 2050 সালে প্রায় 50-60 লাখে পৌঁছে যাবে। এটা বিশাল একটা ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু প্রিভেন্টেবল। এটা আমরা যদি একটু সচেতন হই তাহলে এটা প্রিভেনশন করা সম্ভব। আপনি একটু যদি আমাদের যারা দর্শক আছেন, যারা বাবা মা আছেন, যাদের ছোট বাচ্চা আছে, তাদের মনে কিন্তু এখন চিন্তা হতেই পারে তাহলে আমার সন্তানটি যাতে এই ঝুঁকির থেকে বাইরে থাকে, আমার বাচ্চাটিকে কিভাবে কি ধরনের লাইফস্টাইল বা খাবার-দাবার দেব। অলওয়েজ অ্যাক্টিভ এক্সারসাইজ করতে দিতে হবে, খেলতে দিতে হবে, বাচ্চাদেরকে খেলাধুলা করতে, হাঁটতে দিতে হবে। শুধু একদম সেডেন্টারি লাইফ যাতে কেউ মেনটেন না করি। অন্তত যত ব্যস্ততা থাকে এর মাঝে অন্তত দিনের বেলা কিছু, যখনই সময় হয় একটা টাইম বের করে আমাদেরকে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলে, এর সাথে আমাদের, যেহেতু আমি স্পাইন সার্জন, এই অস্টিওপোরোসিসের সাথে আমরা একটা কমন প্রবলেম যে ব্যাক পেইন,
লো ব্যাক পেন, ঘাড়ের ব্যথা এগুলো নিয়ে আসে। সাথে সাথে যেটা বললাম যে রিক্সাতে একটু ঝাঁকুনি বা গাড়িতে একটু আইল্যান্ডে ঝাঁকুনির সাথে সাথে দেখা যায় মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গেল, এই পেশেন্টগুলো আমাদের কাছে নিয়ে আসে। তো এগুলা ইগনোর না করে ডাক্তারদের কাছে আসা, কারণ এটার থেকে একটা বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। যেমন এখানে যদি একটা হাড় ভেঙে যায়, এই হাড়টা ভেঙে এখানে বসে থাকবে না, এই হাড়টা ভেঙে যখনই পিছনের দিকে বাল্জ হবে, আগেই যেটা বলেছিলাম যে নার্ভের উপরে তখন চাপ দিবে, এই নার্ভের উপরে যখন চাপ দিবে তার পা প্যারালাইসিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের কাছে আসলে আমরা এক্সরে এমআরআই করে দেখে অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট দিতে পারি। পেশেন্টকে বলতে পারি আপনি রেস্টে থাকেন, অন্তত যদি যাদের এরকম হয় তারা যদি ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত রেস্টে থাকে, তাহলে তার এই নার্ভের প্রেশারের যে কমপ্লিকেশন, এই কমপ্লিকেশন থেকে বেঁচে যেতে পারে, সম্ভাবনাটা কম থাকে। আমাদের কাছে আসলে তখন আমরা সতর্ক করে দিই, তখন সে একটা সতর্ক হতে হবে। কিন্তু যখন ইগনোর করবে যে ব্যথা নিয়ে সে ঘুরতেছে চলতেছে, তাহলে তার ওই কমপ্লিকেশনটা সিম্পল ব্যথার ওষুধ খেয়ে হয়তো সে একটু মনে করবে যে একটু কমে গেছে। এটার জন্য আমাদের কিছু আধুনিক চিকিৎসা এখন আমাদের দেশেও আছে, সারা পৃথিবীতে আরো আগের থেকে চালু হয়েছে। যে এই ভার্টিব্রাগুলো যখন ভেঙে যায়, এগুলো আমরা নরমালি কেটে অপারেশন করা ছাড়াও আমরা শুধু লোকাল দিয়ে ডে কেস হিসেবে জাস্ট করে দেবো, এক রাত্র বা থাকে, আবার পরের দিন সকালে হেঁটে যায়। একটা পেশেন্ট স্ট্রেচারে করে আসে, যাওয়ার সময় সে হেঁটে চলে যায়। এটার জন্য হলো আমরা যেটা করি সেটা হলো ভার্টিব্রোপ্লাস্টি, কাইপোপ্লাস্টি। ভার্টিব্রোপ্লাস্টিটা হলো আমরা একটা বিশেষ যন্ত্রের সাহায্যে মেরুদণ্ডের ভিতরে যে হাড্ডিটা ভেঙে গেছে সেটার ভিতরে বোন সিমেন্ট দেওয়ার সাথে সাথে এটা 20 to 30 মিনিটসের ভিতরে লোহার মতো শক্ত হয়ে যায়, তাইলে বোনটা স্টেবল হয়ে যায়। আর যেটা ঝুঁকি থাকে যে বোনটা আরো ফার্দার ভেঙে যায় নার্ভে চাপ দেওয়া, এই কমপ্লিকেশনগুলোর থেকে বেঁচে যেতে পারে। আচ্ছা, তো এইরকম অপারেশনের পরবর্তীতে আপনাদের কি কোনো পরামর্শ থাকে? এই অপারেশনগুলো সে একদম সেফ। আরেকটা জিনিস আমি বলে রাখি, যাদের একটা হাড় অস্টিওপোরোসিসের জন্য ভাঙে, তাদের অন্য হাড়গুলোর ভাঙার সম্ভাবনা 5 টাইমস বেড়ে যায়। কেন বেড়ে যায় সেটারও একটা কারণ আছে, কারণ আমাদের এই যে ভার্টিব্রাল কলামটা আছে, এটা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট আছে, এদিকে দেখেন একটু বাঁকা, এদিকে আবার সামনে বাঁকা, এটা কিন্তু নরমাল। এই যখনই একটা হাড় ভেঙে যায় তখন এটা কলাপস হয়ে যায়। কলাপস হয়ে গেলে তখন মেরুদণ্ডটা যেটা এটা ছিল সামনের দিকে যা যায় কাইফোসিস হয়ে যায়, বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণে বডি ওয়েট ট্রান্সমিশনের লাইনটা চেঞ্জ হয়ে যায়, পুরো লাইনটাই তখন হ্যাঁ ডাইভার্টেড হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে তখন অন্য ভার্টিগুলার উপরে প্রেসার লোড তখন বেড়ে গেলে তখন অন্য হঠাৎ করে এই প্রেসারটাও তো তারা সহ্য করতে পারে না, তখন দেখা যায় অন্য ভার্টিগুলো তখন কোলাপস করার একটা টেন্ডেন্সি বেড়ে যায়। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানলাম। আমাদের দর্শকদের হয়তো এই জাতীয় সমস্যা যাদের থাকে তারা, এবং এই রকম আধুনিক চিকিৎসা আমাদের দেশে প্রচলিত আছে, চালু আছে, খুব সহজেই পাচ্ছে, সেটি আমাদের দর্শকদের জন্য কাজে আসবে এই তথ্যগুলো। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম যে অস্টিওপোরোসিস বা হাড়ের একটি বিশেষ রোগ এটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, স্যার খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমাদের দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডার এবং ডেস্ক, এটাকেই করার জন্য ফোকাস করার জন্য যে একটা মুভমেন্ট। এর আগে আমরা অনেক ধরনের এক্সারসাইজ আমরা দেখেছিলাম। এটা ভেরিয়েশন হচ্ছে ফ্রন্ট রেজ, কিন্তু ফ্রন্ট রেজটা আমরা আগে দেখেছিলাম হচ্ছে স্ট্যান্ডিং ভার্সনে, এখন আমরা দেখাবো হচ্ছে বেন্ট ওভার ভার্সনে। বেন্ট ওভার ভার্সনে আমরা সাইড রেজগুলো দেখেছিলাম ডাম্বেল দিয়ে, এটা আমরা দেখাবো বারবেল দিয়ে। এটা আপনারা ভেরিয়েশনের জন্য ডাম্বেল দিয়ে করতে পারেন, কিন্তু ইনিশিয়ালি আমি ডাম্বেল দিয়ে করতে মানা করবো। রিজনটা হচ্ছে এই বেন্ট ওভার এটা ভেরিয়েশনটা একটু ডিফিকাল্ট। আপনি যদি ডাম্বেল দিয়ে করতে সামনের দিকে দেখা যাবে যে দুই হাত সমানভাবে উঠবে না। এতে হবে কি একটা শোল্ডার থেকে একটা শোল্ডার তাড়াতাড়ি হয়ে যাবে, ডেভেলপ হচ্ছে, বডি এটা ঠিক থাকবে। আপনি যদি কিন্তু বারবেল দিয়ে যদি করলে ওই ধরনের সমস্যা হবে না। দুটো শোল্ডারই একইভাবে অ্যালাইনমেন্টলি ভাবে জিনিসটা ডেভেলপ হবে। এখন দেখেন যে কীভাবে আমরা জিনিসটা করবো। ওকে, রেডি? ওকে, বেন্ট ওভার পজিশনে থাকবেন। ওকে, এখন একটা খেয়াল রাখবেন, এই সময় কিন্তু আপনি বেশি ওয়েট নিতে পারবেন না। এই জন্য একটা মডারেট ওয়েট অথবা লাইট ওয়েট নেবেন। ওকে, গো। ওকে, যখন উঠবে জিনিসটা খেয়াল করবেন, গো আপ, মাথাটা ক্রস করতে হবে, মাথার উপরে উঠতে হবে হাতটা, তা না হলে ঠিক মতো ডেলস এবং শোল্ডারে গিয়ে লাগবে না। গো আপ, ইয়েস। এবং বডি মোমেন্টাম যত কম আপনি করতে পারেন, ইউজ করতে পারেন, অলওয়েজ বেন্ট অবস্থায় থাকবেন। হ্যাঁ, আরেকবার। ওকে, গো ওয়ান মোর। ইয়েস, খেয়াল করুন। ওকে, গো ডাউন। খেয়াল করবেন এক্সারসাইজটা কিন্তু অন্যান্য এক্সারসাইজের মতো অত ইজি না। দেখতে যত ইজি মনে হলো ওই পরিমাণ কিন্তু না। এই জন্য আমি বলবো সবসময় লো ওয়েট জিনিসটাকে হ্যান্ডেল করবে। যখন ফর্মটা ঠিক হয়ে যাবে এরপরে আপনি হেভি ওয়েটে চলে যাবেন।
প্রিয় দর্শক, আনার আমাদের সবার খুব পছন্দের একটি ফল। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই আনারের মধ্যে, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রতিদিনই আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু বুঝে শুনে খাই তাহলে কিন্তু সহায়ক পুষ্টিগুলো আমরা পেয়ে থাকি। যেমন আনার একটি ফল, খুবই জনপ্রিয়, পরিচিত, সুন্দর দেখতে একটি ফল। খাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে ডেকোরেটিভ করতে চাই তখনই কিন্তু আমরা আনার দিয়ে সেটাকে করি। যখন করি তখন যদি আমরা একটু জানতাম যে আনাদের আসলে প্রকৃত কাজ কি। সব ফলেরই কিছু না কিছু কাজ থাকে, তেমনি আনারেরও আছে। আনার হলো এমন একটি ফল সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বর্তমান যুগে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ আমাদের দেশটা এখন ছেয়ে গেছে ক্যান্সার নামক এক ভয়াবহ রোগে। এখন প্রতি ঘরে ঘরেই আপনি গেলে শুনতে পাবেন ক্যান্সার নামক রোগটির কথা। কিন্তু আমরা যদি একটু প্রোটেকশনটা নিতাম, সবসময় যে কথাটা আমরা বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই কিন্তু অনেক জরুরি, কিন্তু আমরা কেউ কিন্তু তাতে নেই। যখন রোগটি আমাদের অনেক সিভিয়ার আকার ধারণ করে তখনই কিন্তু আমরা চলে যাই প্রতিকারে, কিন্তু তার আগে যদি প্রতিরোধ নেওয়া যেত তাহলে হয়তো আজকে এত রোগের মধ্যে আমরা থাকতাম না। এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা যখন এখন শুনি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের মতো অনেক বড় বড় ধরনের রোগ যার কোনো চিকিৎসা নেই, কিন্তু যদি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখি শরীরের মধ্যে তাহলে হয়তো এত সিভিয়ারিটিতে কখনোই যেত না। তেমনই একটি ফল হলো আনার, যা কার্ডিও প্রোটেক্টিভ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ক্যান্সার প্রোটেক্টিভ এবং আমাদের মেমোরি সেল, আমাদের ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ধারণ করার জন্য আনারের ভূমিকা অতুলনীয়। আনারে রয়েছে পুনিক্যালাজিন নামে এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক সাবস্টেন্সেস যা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে সুরক্ষা করে, এবং এই পুনিক্যালাজিন আমাদের যে মেমোরিগুলো লস হয়ে যায় সেই মেমোরিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের কিন্তু খুব মানসিক রোগ থাকে, বিষণ্ণতা ভর করে রাখে, ভালো লাগে না। আনার কিন্তু সেই রোগটিকেও সারিয়ে দেয়, খেয়ে দেখতে পারেন। কিন্তু আছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, এবং পুরুষদের খুব কমন একটি রোগ প্রোস্টেট ক্যান্সার, এবং এর আগেই কিন্তু প্রোটেকশন নেওয়া যায়। প্রতিদিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন যদি আমরা একটু আনারের জুস বা সরাসরি আনারটাকে যদি আমরা খেয়ে থাকি তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে প্রতিরোধ তৈরি করা যায়। একটা বয়সের পরেই কিন্তু এটি হয়ে থাকে। আমরা কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক, আমরা অসুস্থ হলেই কিন্তু শক্তি বৃদ্ধিকারক হিসেবে আনারের জুসটা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু সঠিক খাদ্যগুণ জানি না। যদি সঠিক খাদ্যগুণ জানি তাহলে কিন্তু এর ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এখন কিন্তু আনার এমন একটি ফল যা সারা বছর ধরেই পাওয়া যায়। যখনই কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয় তাদের জন্য কিন্তু আনারের গুরুত্ব অতুলনীয়, এবং 1 গ্লাস জুস যদি আমরা খেয়ে থাকি তাহলে তার রক্তকণিকার পরিমাণ বাড়বে। এতে রয়েছে প্রতি ইম্পর্ট্যান্ট একটি উপাদান ফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন B12 আদার্স অনেক কিছু তৈরি করতে সাহায্য করে, এবং রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয়, রক্তের আয়রনটাকে বৃদ্ধি করে এবং দেহের অক্সিজেন সাপ্লাইকে বাড়িয়ে দেয়। এভাবে আনার যদি আমাদের খাদ্য তালিকার একটি ফল হিসেবে আমরা রাখি অন্যান্য ফলের মতোই, এবং এটি যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এটি আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিতে সাহায্য করবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে প্রতিদিন প্রস্রাব, পায়খানা, ঘাম ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে 2 থেকে 3.5 লিটার পানি বেরিয়ে যায়। তাই প্রতিদিন 2 থেকে 3.5 লিটার পানি পান করা উচিত। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সেই পেটের ডান দিকে যখন লোয়ার অ্যাবডোমেনে খুব ব্যথা হয়, বমি হয়, জ্বর হয়, তখনই অ্যাপেন্ডিসাইটিস বলে আমরা ধারণা করি। এবং অ্যাপেন্ডিক্সের সাধারণ মানুষের জন্য কিন্তু অ্যাপেন্ডিক্স খুব একটা পরিচিত রোগ। তো অ্যাপেন্ডিক্সটা একটা ছোট্ট একটা ক্রিমির মতো একটি অর্গান, যেটা কোলনের শুরুতে অর্থাৎ ডান দিকের নিচের দিকে সেকাম যেখানে আছে, আমরা সেকাম বলি, মানে একটা বৃহদান্তের একটি শুরু যেখানে এবং ক্ষুদ্রান্তের যেখানে শেষ, সেখানে একটা ছোট্ট টিউবের মতো একটা ক্রিমের মতো একটি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলি আমরা এটাকে।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।